স্যার, আমরা সত্যি বলছি। স্যার, আমাদের দলে অনেক সদস্য, ছেলের পাশাপাশি অনেক মেয়েও আছে। আমরা কয়েকজন মাত্র লোক আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য নিয়োজিত আছি। বাকি সদস্যরা তাদের কাজে ব্যস্ত। সে কারণেই হয়তো আপনার চোখে আর কেউ পড়েনি। সবই বুঝলাম, তবে আমার বিষয়টা নিয়ে খটকা লাগছে। আমি একবার গলার আওয়াজটা শুনলে না হয় ভুল শুনেছি বলে মেনে নিতাম, কিন্তু আমি একের অধিকবার নীরার কণ্ঠটা শুনতে পেয়েছিলাম। স্যার, মাঝে মধ্যেই এমন হয়। দেখা যায় আমরা অপরিচিত কারোর গলার আওয়াজ শুনলাম, কিন্তু সেই আওয়াজটা আমাদের পরিচিত কারোর দলের বলে মনে হলো। আকাশ আর কিছু না বলে আবার অফিসে ফিরে আসে। বডিগার্ডরা আকাশের কথায় অস্বীকার করে এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু আকাশের মনে এখনো কিছুটা কৌতূহল রয়ে গেছে। অফিসে ফিরে এসে কার্যক্রমে লেগে পড়ে। কিছু সময় পর হিয়ার আবার আগমন ঘটে। হিয়া আকাশের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, মেঘ, তোমার কাছে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর কিন্তু এখনো পাইনি আমি। কে ছিল সেই মেয়েটা? মেয়েটা আমার গার্ডদের মধ্য থেকে একজন ছিল। বাপরে, কত শক্তিশালী তোমার গার্ড! কিন্তু মেঘ, তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? মেঘ, এতগুলো ছেলে গার্ড থাকতে তোমার মেয়ে গার্ডের কি প্রয়োজন? আকাশ কি উত্তর দেবে কিছু সময় ভাবে, এরপর হিয়ার কথার উত্তরে বলে, প্রয়োজন বলতে মেয়েটা ফাইটিং ভালো জানে, সেই কারণে গার্ডরা তাকে নিজেদের সাথে কাজে নিয়েছে। ও আচ্ছা, তবে শোনো, মেয়েদের থেকে না একটু দূরে দূরে থাকবে তুমি। ও মা, কেন? এত কেনর উত্তর দিতে পারবো না, যেটা বলেছি সেটার উপরে আমল করবে। উত্তর না দিলে কিভাবে হবে? তুমি আমায় মেয়েদের থেকে দূরে কেন থাকতে বলছো? আমার তো সেটার কারণটা জানতে হবে, তাই না? কারণ জানতে চাও? ঠিক আছে, বলছি। শোনো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, যা বলার ডিরেক্ট বলে দিচ্ছি। আমার আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি পছন্দ করে বসেছি। তোমাকে নিয়ে আমার আলাদা রকমের একটা অনুভূতি কাজ করে, সে কারণে আমি তোমাকে মেয়েদের থেকে দূরে থাকতে বলেছি। হিয়ার কথা শুনে আকাশ বিষম খায়। আকাশ নীরার প্রতি অলরেডি আসক্ত, এর মধ্যে হিয়া এসে টপকেছে। নিজেকে সামলে নিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য হিয়াকে বলে, আমি মেয়েদের সাথে কেন, কারোর সাথে সেভাবে মেলামেশা করি না। যাই হোক, আমার অনেক কাজ বাকি, আমার কাজ করতে হবে এখন। তোমার সাথে পরে কথা হবে। ঠিক আছে, কাজ করো, তবে আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। আকাশ আর কিছু বলে না। হিয়া নিজের মতন কথাটা বলে চলে যায়। আকাশ কাজে মন দেয়। বিকালবেলা অফিস টাইম শেষ হলে আকাশ অফিস থেকে বের হয়ে নিচে নামতেই হিয়ার সাথে দেখা হয়। তখন হিয়া আকাশকে বলে, চলো মেঘ, রিক্সায় করে আমরা দুজন একটু কোথাও থেকে ঘুরে আসি। সম্ভব না হিয়া, আমার বাসায় জরুরি কাজ আছে। আরে বেশি সময় লাগবে না তো, দুজনে মিলে আশেপাশে কোথাও যাব। আর এবার আমাদের সাথে তোমার গার্ডরাও যাবে। সরি হিয়া, এটা সম্ভব না, আমি চললাম এখন। আকাশ আর হিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে বডিগার্ডদের কাছে চলে আসে। বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দেয়। আকাশ গাড়িতে উঠে বসে। কিছু সময়ের মাঝে যথারীতি আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে নীরাকে ডাকে, কিন্তু নীরা দরজা খোলে না। আকাশ নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। আকাশের মনে আগের ন্যায় কু ডাকছে, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করার পরেই দেখে নীরার ফোন সোফার সামনে ছোট্ট টেবিলে রাখা, আর নীরা ওয়াশরুমের ভিতরে গোসল করছে। আকাশ বুঝতে পারে নীরা ওয়াশরুমে গেছে গোসল করতে, দেখেই হয়তো আওয়াজ শুনতে পায়নি। আকাশের ভয়ের মাত্রা কমে। সে আর নীরাকে না ডেকে ব্যাগ রেখে সোফায় বসে রিল্যাক্স করছে। মিনিট খানিক যেতে না যেতেই নীরার ফোন বাজতে থাকে। আকাশ অবাক হয় নীরার ফোন বাজতে দেখে। আকাশ সাথে সাথে টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে নিয়ে কল রিসিভ করে, কিন্তু কল রিসিভ করার পর আকাশ হ্যালো মাত্রই অপর পাশ থেকে টুস করে কলটা কেটে দেয়। আকাশ চরম মাত্রায় অবাক হয়, কারণ নীরাকে ফোন করার মতন সে ছাড়া আর কেউ নেই। তার উপরে আকাশ হ্যালো বলার মাত্রই লোকটা ফোন কেটে দিল। আকাশ ফোনটা আগের জায়গায় রেখে দিয়ে বিষয়টা নিয়ে ভাবছে। এইভাবে কিছুটা সময় যেতেই নীরা ওয়াশরুম থেকে বের হয়।
নীরা ওয়াশরুম থেকে বের হওয়ার পর আকাশকে দেখে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, তুমি কখন এলে? এই তো একটু আগেই। ও আচ্ছা, কিন্তু তুমি বাড়িতে ঢুকলে কি করে? কি করে আবার? আমার কাছে বাড়ির যে 2 নম্বর চাবিটা আছে সেটা দিয়ে। আচ্ছা, বুঝেছি। শোনো, তুমি একটু বসো, আমি আসছি। নীরা আকাশকে বসতে বলে জলদি করে ভেজা কাপড়গুলো বারান্দায় শুকাতে দিতে চলে যায়। কাপড় শুকাতে দিয়ে একটু পর বারান্দা থেকে ফিরে এসে আকাশের পাশে বসে। তখন আকাশ নীরাকে প্রশ্ন করে, তোমাকে কে ফোন করেছিল? তোমার এই নাম্বার তো আমি ছাড়া আর কারো কাছে নেই। ও মা, সেটা আমি কি করে বলবো? নীরা, তুমি না জানলে তাহলে কে জানবে এই কথা? আরে, আমি কিছুই তো জানি না। এই নাম্বার শুধু তোমার কাছে আর গার্ডদের কাছে রয়েছে। গার্ডের কাছে নাম্বার রয়েছে মানে? মানে হচ্ছে, তোমার খবরাখবর নেওয়ার জন্য আমি গার্ডদের নাম্বার দিয়ে রেখেছি, যাতে করে তুমি কোন মেয়ে নিয়ে ঘুরতে গেলে সেটা আমি জানতে পারি। ও আচ্ছা, কিন্তু এই লোকটা তাহলে কে সেটাই তো বুঝতে পারছি না। ফোন দেওয়ার পর আমি কলটাকে রিসিভ করে হ্যালো বলতেই সে ফোনটা কেটে দিয়েছে। মেঘ, ফোন আর সিম দুটোই তুমি দিয়েছো। অন্য কারোর কাছে আমার নাম্বার থাকার প্রশ্নই আসে না। হয়তো কেউ ভুলবশত আমায় ফোন করেছে, না হয়তো কেউ রং নাম্বারে ফোন দিয়ে ফাইজলামি করছে। কারণ এমন অনেক মানুষ আছে যারা এভাবে ফোন করে মানুষকে বিরক্ত করে। নীরার কথাটা বলে শেষ করতেই সেই নাম্বার থেকে নীরার কাছে আবারও কল আসে। এবার নীরা ফোনটা রিসিভ করে। তখনই অপর পাশ থেকে বলে ওঠে, নীরা অপর পাশের লোকটার কথা শুনে বলে ওঠে, কে ভাই আপনি? আর ফোন করে কী সব আবোল তাবোল বকছেন? নীরার কথা শুনে অপর পাশের লোকটা বলে ওঠে, সরি, আমি ভুল নাম্বারে ফোন দিয়ে ফেলেছি। আমি অন্য কোথাও ফোন দিতে গিয়ে আপনাকে ফোন দিয়ে ফেলেছি। আমার আসলে এক পরিচিত মানুষ আছে যার সাথে দুষ্টামি করে এভাবে কথা বলি। নীরা লোকটার কথার উত্তরে কিছু না বলে বাই বলে কলটা কেটে দেয়। আকাশ এবার ক্লিয়ার হয় কলটা যে রং নাম্বার থেকে এসেছে। তবে আকাশ যাই বুঝুক না কেন, এই কলের রহস্য কিন্তু অন্য কিছু। আর নীরা সেটা স্পষ্টভাবেই বুঝে গেছে। M102 এই শব্দের অর্থ কি? M অর্থ মিশন, 1 অর্থ 1 নাম্বার, 0 মানে শেষ করে দেওয়া, আর 2 এটার কথা বলার ব্যক্তিগত কোড। এক কথায় বলতে গেলে মিশন 1 শেষ করতে বলা হয়েছে। কিন্তু নীরার কথা ধরন দেখে অপর পাশের লোকটা বুঝতে পেরে গেছে নীরা এখন কথা বলার পরিস্থিতিতে নেই। সেই কারণে লোকটা রং নাম্বারের ভনিতা করে বিষয়টা এড়িয়ে দিয়েছে। কল কেটে দেওয়ার পর নীরা আকাশকে বলে, দেখলে, আমি বলেছিলাম না রং নাম্বার। বিশ্বাস হলো তো এবার? আরে বোকা, অবিশ্বাস তো করিনি তোমায়, জাস্ট একটু অবাক লেগেছে এটাই আর কি। আচ্ছা হয়েছে, যাও এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে, কিন্তু তুমি এই অসময়ে গোসল করলে কেন? দুপুরে গোসল করনি তুমি? না, ইচ্ছে করছিল না, তাই দুপুরে গোসল করিনি। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম গরমে আর থাকা যাচ্ছে না, সে কারণে গিয়ে গোসল সেরে এসেছি। ও আচ্ছা। যাও, এবার তুমি জলদি করে ফ্রেশ হয়ে এসো। আকাশ ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে এসে নীরার সাথে সময় কাটায়, কথা বলে। পরের দিন সকালবেলায় আকাশ অফিসে চলে যায়। আকাশ অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর নীরাও বাসা থেকে বেরিয়ে পড়ে। আজ তার প্রথম মিশন। ঠিকঠাকভাবে মিশন শেষ করে 12টার দিকে বাসায় এসে রান্নার কাজ শুরু করে। নীরা শহরের অনেক বড় একজন মাফিয়াকে টপকে দিয়েছে আজ। এত বড় একটা কাজ করে এসে নিশ্চিন্তে রান্না করছে সে। মনে হয় যেন কিছুই হয়নি। মানুষকে ধরে উপরে পাঠানো এসব যেন তার জন্য একদম স্বাভাবিক ব্যাপার স্যাপার। এক বিন্দু পরিমাণ টেনশন নেই নীরার মাঝে। আপন মনে রান্না বান্না করছে। রান্নার কাজের মাঝপথে হঠাৎ ফোনটা বেজে ওঠে। নীরা ফোনটা রিসিভ করতেই অপর পাশের মানুষটা তাকে প্রথম মিশন কমপ্লিট করার জন্য শুভেচ্ছা জানায়। সেই সাথে আরও বলে একে একে সব মিশন কমপ্লিট করার পাশাপাশি সর্বশেষে মাইনারের মিশনটা যেন সুন্দরভাবে কমপ্লিট করে। এরপর লোকটা ফোনটা কেটে দেয়। নীরা লোকটার কথা শুনে চরম মাত্রায় ভাবনায় পড়ে যায়। কারণ তার বিশ্বাস আছে নিজের উপরে, সে সবগুলো মিশন কমপ্লিট করতে পারবে।
কিন্তু মাইনারের মিশন কিভাবে কমপ্লিট করবে সেটা নিয়ে বেশ চিন্তিত সে। বিগত কয়েক বছরের অনেকজন চেষ্টা করেছে, কিন্তু মাইনারের একটা ছিটে ফোঁটাও কেউ খুঁজে পায়নি। সেখানে সে কিভাবে মাইনার অবধি যাবে? মাইনার হচ্ছে মাফিয়ার জগতের অনেক বড় একজন লিডার। বাস্তবে মাইনার হচ্ছে একটা ভাইরাস, যে কিনা ফসল নষ্ট করে। তবে তাকে দমন করা যায়, কিন্তু এই মাইনারকে কাবু করা তো দূরের কথা, সে চিন্তায় মাথায় আনাও দুঃস্বপ্নের মতো। সেখানে সেই মাইনারের মিশন দেওয়া হয়েছে নীরাকে। নীরা বুঝে উঠতে পারছে না এই মাইনারের মিশন কিভাবে কমপ্লিট করবে। আদেও কি তার দ্বারা শেষ মিশনটা কমপ্লিট